আমার বন্ধুরা, আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোজ এডুকেশনাল। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো একটি কবিতা যার নাম দ্য মিস্টিক ড্রাম। দ্য মিস্টিক ড্রাম, রিটেন বাই গ্যাব্রিয়েল ওকারা। তাহলে বন্ধুরা, শুরু করছি আজকের কবিতা দ্য মিস্টিক ড্রাম, রহস্যময় এক ঢোল। দ্য মিস্টিক ড্রাম লিখেছেন গ্যাব্রিয়েল ওকারা। এই গ্যাব্রিয়েল ওকারা ছিলেন একজন নাইজেরিয়ান পোয়েট এবং নভেলিস্ট। তিনি আফ্রিকান লিটারেচার নিয়ে বেশি লেখালেখি করতেন। তার যে কাজ সেগুলো কালচারাল কনফ্লিক্ট অ্যান্ড দ্য কোয়েস্ট অফ আইডেন্টিটি। তাহলে কালচারাল কনফ্লিক্ট, সাংস্কৃতিক দ্বন্দ্ব এবং আইডেন্টিটি, তাদের যে পরিচয়, অর্থাৎ আফ্রিকান মানুষদের, নাইজেরিয়ান মানুষদের যে পরিচয়, তাদের সংস্কৃতি, সেই সব নিয়েই তিনি লেখালেখি করতেন। আর বিশেষ করে তার লেখালেখির মধ্যে ছিল পোস্ট কলোনিয়াল নাইজেরিয়া। পোস্ট কলোনিয়াল নাইজেরিয়া নিয়ে তিনি অনেক লেখা লিখেছেন। এই গ্যাব্রিয়েল ওকারার যে লেখা, সেগুলো ট্রেডিশনাল আফ্রিকান ওরাল ফর্মস উইথ মডার্নিস্ট টেকনিক্স। অর্থাৎ ট্রেডিশনাল আফ্রিকান কালচারের যে বিষয়গুলো, সেগুলো ওরাল ফর্মস নিয়ে মৌখিকভাবে যেসব লেখালেখির বিষয়গুলো ছিল, যেগুলো কোনো বই আকারে রেকর্ডেড ছিল না, সেই ধরনের ওরাল বিষয়টাকে, মৌখিক বিষয়টাকে তিনি মডার্নিস্ট টেকনিকে লেখালেখি করেন। তাহলে আমাদের আজকের বিষয় কবিতা দ্য মিস্টিক ড্রাম, রহস্যময় ঢোল। এখানে প্রথম লাইনে বলা হয়েছে, দ্য মিস্টিক ড্রাম ইন মাই ইনসাইড। আমার ভেতরে এই ধরনের একটা রহস্যময় বাদ্যের বা এই রহস্যময় ঢোল বেজে উঠত। এটা আমার ভেতরেই ছিল। এই মিস্টিক ড্রামের যে রিদম, যে শব্দ, যে ঝংকার, সেটা আমার ভেতরেই ছিল। তাতে কি হতো? ফিশেস ডান্সড ইন দ্য রিভার্স। যখন আমার ভেতরে এই ঝংকার, এই রহস্যময় ঢোলটা বেজে উঠত, মনে হতো যে নদীর যে মাছগুলো, তারা নেচে উঠছে। তাছাড়া মেন উইমেন, এই ভূমিতে নারী পুরুষ সবাই নেচে উঠছে। টু দ্য রিদম অফ মাই ড্রাম। আমার ড্রামের যে ঝংকার, যে ছন্দ, সেই ছন্দে নদীর মাছগুলো যেমন নৃত্য করত, আর এই ল্যান্ডের মধ্যে নারী পুরুষ সবাই যেন আনন্দে মাতোয়ারা হয়ে যেত। তার মানে সর্বত্র
এই ধরনের একটা অনুভব তার মধ্যে ছিল। তাহলে রহস্যময় ড্রাম, এটা রহস্যময় ঢোল কবির মনে অন্তরে বেজে উঠত, তার ফিলিংস, তার অনুভব, তার কল্পনার মধ্য দিয়ে। বলা হয়েছে, বাট স্ট্যান্ডিং বিহাইন্ড এ ট্রি উইথ লিভস সাউন্ড হার ওয়েস্ট। এখানে একটা মেয়ের কল্পনা করা হয়েছে, যে একটা গাছ, সেখানে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, সে যেন গাছের পাতা ইত্যাদিতে তার কোমর পর্যন্ত ঢেকে আছে, অর্ধেকটা ঝুঁকে ঝুঁকে সে দেখছে, আর সে স্মাইলড উইথ এ শেক অফ হার হেড। গাছও দুলছে সেই ছন্দে ছন্দে, যেন মেয়েটিও দুলছে, দাঁড়িয়ে আছে মেয়েটি গাছের পাশে। সিম্বলিক বিষয়। স্টিল বাই ড্রাম কি হচ্ছে, আমার এই ড্রামটা তখনও বিট বাজছে, যখন আকাশ বাতাস কেঁপে উঠছে, আর যেন মনে হচ্ছে দ্য ডেড টু ডান্স অ্যান্ড সিং উইথ দেয়ার শ্যাডোজ। যারা মৃত তারাও নাচ করছে, গান গাইছে, উইথ দেয়ার শ্যাডোজ, তাদের যে ছায়া তার সাথে। তাহলে এখানে ইঙ্গিত রয়েছে, কিছু সিম্বলিজম রয়েছে। ওই বলা হলো যে কলোনিয়াল নাইজেরিয়ার কথা বলা হয়েছে, এখানে নদীর মাছ নেচে উঠছে, নারী পুরুষ যারা বেঁচে আছে তারা নৃত্য করছে, যে মেয়েটার কথা কল্পনা করা হচ্ছে সে দুলছে প্রকৃতির সাথে সাথে, যারা মৃত তারাও নাচ করছে তাদের ছায়ার সাথে। যাই হোক, বাট স্ট্যান্ডিং বিহাইন্ড এ ট্রি, যখন গাছটির পিছনে চলে গেছে সেই মেয়েটি, কল্পিত মেয়েটি, উইথ লিভস অ্যারাউন্ড হার ওয়েস্ট, ঠিক সেরকমই গাছের পাতা ডাল তাকে কোমর পর্যন্ত তো ঘিরে রেখেছে। শি অনলি স্মাইলড, সেও হাসছে, এটাও রহস্যের হাসি, উইথ এ শেক অফ হার হেড, ওই মাথাটাকে নাড়ছে। কিছু একটা বিষয় বলতে চাইছেন তিনি, তার নাইজেরিয়ান অর্থাৎ আফ্রিকান কালচারের কথা। দেন দ্য ড্রাম বিট উইথ দ্য রিদম, আর আমার মনের মধ্যে যে ড্রাম ঢোলটা বাজে সেটা রিদমে বাজতেই থাকে। অফ দ্য থিংস অফ দ্য গ্রাউন্ড অ্যান্ড ইনভোকড দ্য আই অফ দ্য স্কাই। কবি কল্পনা করছেন যে আমার এই বাদ্যটা যখন, ঢোলটা যখন আমার মনের মধ্যে বাজে, যখন তার ঝংকার হয়, আমি দেখতে পাই দ্য আই অফ দ্য স্কাই, আকাশের যে চোখ, যে দৃষ্টি রয়েছে, দ্য সান অ্যান্ড দ্য মুন, অর্থাৎ সূর্য বা মুন, চাঁদ, দ্য রিভার গডস, এই যে সূর্য দেবতা, চাঁদের দেবতা, রিভার্স গডস, আকাশের যারা দেবদেবী রয়েছে, তাতে কি হচ্ছে, দ্য ট্রিজ বিন টু ডান্স, মনে হচ্ছে তাদের সাথে সাথে ওই দেবদেবী যারা আছে তাদের মধ্যে একটা হাসি খুশি নৃত্যের আন্দোলন রয়েছে। তারাও দুলতে থাকে। ঠিক গাছটাও ঠিক তেমনই। তাহলে এই গাছটা কে? এ কি আফ্রিকার নাইজেরিয়ান কালচার? সেখানকার মানুষ দাঁড়িয়ে আছে, বিভিন্ন জন বিভিন্ন কথা বলে।
দ্য ফিশেস টার্নড ম্যান। হঠাৎ করে দেখা গেল যে ওই যে জলের বা নদীর যে মাছগুলো সেগুলো মানুষ হয়ে গেল। জলের মধ্যে যারা থাকে মাছ, তারা মানুষ হয়ে গেল। অর্থাৎ কি না, যারা একটু অসহায় অবস্থায় রয়েছে যে মানুষগুলো, সেগুলো যেন আবার একটা আশাবাদী বিষয়, তারা মানুষ হয়ে গেল, এমন একটা আশা তিনি করছেন। আবার মানুষগুলো ম্যান টার্ন ফিশেস, তারা আবার সেই ফিশেস হয়ে গেল। অর্থাৎ যারা মানুষ ছিল তারা বিভিন্ন ব্রিটিশদের চাপে সেগুলো আবার ওই মাছের মতো তারা জলের মধ্যে চুপি চুপি থাকতে, এরকম বিষয় রয়েছে। অ্যান্ড থিংস স্টপ টু গ্রো। মনে করছেন কবি যে এইভাবেই যেন যা বড় হওয়ার কথা, যা বৃদ্ধি হওয়ার কথা, সেটা থেমেও গেল। এক সময় যেন একটা বিরতি অনুভব করা হচ্ছে। বাট স্ট্যান্ডিং বিহাইন্ড এ ট্রি, যখন গাছের পেছনের দিকটায় ওই মেয়েটি চলে যায়, তখনও উইথ লিভস অ্যারাউন্ড হার ওয়েস্ট, ঘিরে থাকে গাছের পাতা বা ডাল তাকে, শি অনলি স্মাইল, তখনও সে হাসে, উইথ এ শেক অফ হার হেড, মাথা নাড়াচ্ছে মেয়েটি। কে এই মেয়েটি? তাহলে কি কবির কল্পিত এই মেয়েটি এমনই একটা ফ্রেশ, জ্যান্ত, বিউটিফুল কালচার তিনি চান? তাহলে কি কালচারের প্রতীক, আফ্রিকান কালচার, নাইজেরিয়ান কালচারের প্রতীক, বা আফ্রিকান নাইজেরিয়ান মানুষের সৌন্দর্য, কালচারের সৌন্দর্য, তাদের সংস্কৃতির প্রতীক? অ্যান্ড দেন দ্য মিস্টিক ড্রাম, ওই যে ড্রামটি, রহস্যময় ড্রাম যেটা আমার মধ্যে আছে, ইন মাই ইনসাইড স্টপ টু বিট, হঠাৎ করে নিজের মধ্যে যেটা আমি শুনতে পাচ্ছি, নিজের মধ্যে পাচ্ছি, সেটা থেমে গেল। অ্যান্ড ম্যান বিকামস ম্যান, এবার মানুষ মানুষ হলো, মানুষ মানুষ হলো। অর্থাৎ যারা সাধারণ আফ্রিকান নাইজেরিয়ান মানুষ হিসাবে যাদের আইডেন্টিফাইড করা যেত না, দুর্বল অসহায়, তারা এবার মানুষ হলো। তাদের মধ্যে সাহস, শক্তি, আফ্রিকান ভালোবাসা, নিজের দেশের প্রতি ভালোবাসা হলো, মানুষ মানুষ হলো। ফিশেস বিকাম ফিশ, মাছ আবার মাছ হয়ে গেল। অর্থাৎ যারা দুর্বল ছিল হয়তো তারা দুর্বলই থেকে গেল, ফিশের মতো যারা ছিল তারা ফিশ হয়ে গেল আবার। আর যারা মানুষ, তাদের মধ্যে দুর্বলতা ইত্যাদি থাকলো, তারা মানুষ হয়ে গেল। যাই হোক, অ্যান্ড ট্রিজ, দ্য সান অ্যান্ড দ্য মুন, ওই গাছ, ওই সূর্য, ওই চাঁদ, ফাউন্ড দেয়ার প্লেসেস, তারা তাদের নিজের জায়গা পেল। সূর্য নিজের জায়গা পেল। অর্থাৎ এখানে যে ট্যালেন্টের যে বিষয়টা রয়েছে আফ্রিকার নাইজেরিয়াতে, যারা বিশেষ স্কলার, তারা তাদের জায়গা পেল। মুন সৌন্দর্যের প্রতীক হিসাবে সৌন্দর্য ফিরে এলো। গাছ তাদের জায়গা পেল, তার যা কাজ সেবা করা মানুষকে, সেটা করলো। অ্যান্ড দ্য ডেড, যারা মৃত, ওয়েন্ট টু দ্য গ্রাউন্ড, আবার যারা মৃত তারা আবার চলে গেল কোথায়? আন্ডার দ্য গ্রাউন্ড, অ্যান্ড থিংস বিগ্যান টু গ্রো। এবার কিন্তু সব কিছু বৃদ্ধি হতে শুরু হলো, বর্ধিত হলো, বড় হলো। অ্যান্ড বিহাইন্ড দ্য ট্রি শি স্টুড, এবার মেয়েটি গাছের পেছনে দাঁড়িয়ে আছে, উইথ রুটস স্পাউটিং ফ্রম হার, গাছের শিকড় টিকড় তাকে ধরে রেখেছে, তার পাকে, মেয়েটার পাকে গাছের শিকড় ইত্যাদি জড়িয়ে রেখেছে। অ্যান্ড লিভস গ্রোয়িং অন হার হেড, গাছের ডানা ইত্যাদি যেগুলা
ডালপালা ইত্যাদি, মেয়েটার মাথার উপর যেন, অ্যান্ড স্মোক ইস্যুইং ফ্রম হার নোজ। এটা ঠান্ডার মতো পরিস্থিতি আছে, মেয়েটার স্বাভাবিকভাবে ঠান্ডা পড়েছে বা তার যে ঘন বা একটু বরফ জাতীয় শ্বাস প্রশ্বাস আসে এরকম কিছু অনুভব। অ্যান্ড হার লিপস পার্টেড ইন হার স্মাইল, এবার হাসিটা যথেষ্ট স্পষ্ট বোঝা যাচ্ছে, ঠোঁট দুটো তার বেশ আলাদা হয়ে গেছে, অর্থাৎ যেন হাসছে এরকম মনে হচ্ছে। টার্ন ক্যাভিটি ব্লেজিং ডার্কনেস, এটা অন্ধকারাচ্ছন্নর মধ্যেও মেয়েটার হাসি লক্ষ্য করা যাচ্ছে। দেন আই প্যাকড মাই মিস্টিক ড্রাম, তখন আমি আমার রহস্যময় ঢোলটাকে প্যাকড করলাম, বাঁধলাম, বক্সে রাখলাম। অ্যান্ড টার্নড অ্যাওয়ে নেভার টু বিট সো লাউড এনিমোর, ভাবলাম যে আর দরকার নেই, বেঁধে রাখলাম, অর্থাৎ নিজের মধ্যে যে ড্রাম ঢোলটা বাজতো সেটাকে বন্ধ রাখলাম। অর্থাৎ কি না, কবি কল্পনা করেছেন, অপটিমিস্টিক তিনি, যে এরকম একটা চেঞ্জ আসবে আফ্রিকায়, এরকম একটা চেঞ্জ তার কল্পনা করা হয়েছে। তাহলে দ্য মিস্টিক ড্রাম যে পোয়েম, তো স্বাভাবিক লিখেছেন কে আমরা পেয়েছি, গ্যাব্রিয়েল ওকারা, তিনি নাইজেরিয়ান পোয়েট। এখানে যে নাইজেরিয়ান বা আফ্রিকান যে কালচারাল সাইড এবং স্পিরিচুয়াল একটা সিগনিফিকেন্স এখানে রয়েছে, তবে এটা ট্রেডিশনাল আফ্রিকান প্র্যাকটিসেস বা আফ্রিকান বিলিফ, এইসব বিষয় তো রয়েছেই, তার সঙ্গে সঙ্গে রয়েছে কন্ট্রাস্টিং দেম উইথ দ্য মডার্ন ওয়ার্ল্ডস ভ্যালুস। এখানে তুলনাও রয়েছে, এই চেঞ্জ হয়, এই হচ্ছে, এরকম একটা বিষয় রয়েছে। পুরনো কিছু রয়েছে, ট্রেডিশনাল কিছু রয়েছে, মডার্ন বিষয়টাও রয়েছে। এই কবিতাটা মধ্যে মেটাফর রয়েছে, বিশেষ করে ড্রাম তো অবশ্যই, ড্রামের বিষয়টা নিজের মধ্যে বাজছে, এরকম একটা ফিলিংস, একটা দেশপ্রেম, একটা কালচারকে ভালোবাসা, আফ্রিকানকে ভালোবাসা, নাইজেরিয়ানকে ভালোবাসা, অতএব এটা একটা মেটাফর তো অবশ্যই। তাহলে দ্য ড্রাম এজ এ সিম্বল, এটার প্রতীক, অবশ্যই এটা সিম্বলাইজ করে ডিপ কানেকশন টু হেরিটেজ অ্যান্ড স্পিরিচুয়াল ট্রেডিশনস। এখানে যেমন আফ্রিকান নাইজেরিয়ান হেরিটেজের কথা বলা হয়েছে, তার সাথে কানেক্ট করছে স্পিরিচুয়াল ট্রেডিশন, একটা আধ্যাত্মিক পরম্পরা, তার একটা রিলেশন। কল্পনা তো প্রচুরের মধ্যে। এই কবিতা রিপ্রেজেন্টস করছে কি, হার্টবিট, কবিতার হার্টবিট, তার কথা, তার উপলব্ধি, তার ফিলিংস, হার্টবিট অফ দ্য কমিউনিটি, এখানকার যে লোকজন, এখানকার যে কালচার, তার হৃদস্পন্দনের কথাই যেন বলছে। আর লিঙ্কিং করছে কি, অ্যানসিস্টারদের, পূর্বপুরুষদের কথা, এসেন্স অফ দের কালচার, তাদের কালচারের কথা। কবি এখানে দেখিয়েছেন যে ড্রামটা মিস্টিক্যাল অবজেক্ট, এটা রহস্যময় একটা অবজেক্ট, উপকরণ। আর এটা হলো ভয়েস অফ দ্য পাস্ট, অতীতের কণ্ঠস্বর, অ্যান্ড দ্য উইজডম অফ দ্য অ্যানসিস্টার্স, এবং পূর্বপুরুষদের যে জ্ঞান, বুদ্ধি, কালচার, তাদের বিশ্বাস, তাদের সংস্কৃতি, তার সাথে রিলেশন। তাহলে এই মিস্টিক নেচার অফ ড্রাম স্বাভাবিক, এর রহস্যময় একটা বিষয় তো রয়েছেই এই ঢোলের। দ্য ড্রাম ইজ ডিসক্রাইব কিভাবে, মিস্টিক্যাল অ্যান্ড পাওয়ারফুল বিষয় এটা। এখানে একটা গভীর বিষয় রয়েছে। আচ্ছা, আর পাস্ট অ্যান্ড ফিউচার এই বিষয়ে কথা বলা হচ্ছে এখানে। আর এখানে যে রিদম, ছন্দ ইত্যাদির কথা বলা হচ্ছে, তার মানে আফ্রিকান নাইজেরিয়ান মানুষের একটা ইউনিটি, একতা, এইসব বিষয় নিয়ে কথা।
অ্যানশিয়েন্ট টাইমসের কথা, মডার্ন টাইমের কথা বলা হয়েছে, তার মধ্যে রিলেশনের কথা বলা হয়েছে, একটা অপটিমিস্টিক ভিউ রয়েছে, তাদের জেগে ওঠার কথা রয়েছে, স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের কথা রয়েছে, ট্রেডিশনাল রিচুয়ালস বা কানেকশন এখানে রয়েছে। আচ্ছা, আর এখানে আমরা কন্ট্রাস্ট পাচ্ছি মডার্নিটির সঙ্গে। স্বাভাবিক, অ্যানশিয়েন্ট বিষয়, প্রাচীন বিষয় বলা হয়েছে, স্পিরিচুয়াল সিগনিফিকেন্স রয়েছে ড্রামের, ঢোলের, কার সাথে? মডার্ন ওয়ার্ল্ডের সাথে। ফোকাস করা হচ্ছে টেকনোলজি, টেকনোলজি যে উন্নতি, প্রোগ্রেস, এই বিষয়ে কথা বলা হয়েছে, আধুনিক চিন্তাধারার কথা বলা হয়েছে। এখানে প্রকাশ করা হয়েছে আজকের দিনের পৃথিবী, টুডেস ওয়ার্ল্ড, তার কথা বলা হয়েছে। মানুষের অনেক কিছু হারিয়ে গেছে, সেসব বিষয়ে যেমন রয়েছে। আবার কালচারাল রুটস, তার শিকড়ের কথাও বলা হয়েছে। স্পিরিচুয়াল মিনিং তো রয়েছেই, মডার্নিটির কথা বলা হয়েছে। আর এখানে একটা প্রোগ্রেস, টেকনোলজিক্যাল প্রোগ্রেস, সে কথাটাও ইঙ্গিত রয়েছে। অর্থাৎ ট্রেডিশনাল ভ্যালু সেটা তো রয়েছে। এই মিস্টিক ড্রামের মাধ্যমে এরকম বলা হয়েছে। কালচারাল লস অ্যান্ড গেইন, কালচারাল লসের কথা বলা হয়েছে। ব্রিটিশরা যখন নাইজেরিয়া ইত্যাদি আফ্রিকান এরিয়াগুলোকে, অর্থাৎ এই কলোনাইজাররা এসে যে প্রবলেমটা করেছিল, তার জন্য কালচারাল লস হয়েছে, তার ইঙ্গিত রয়েছে। আবার কি গেইন করেছি, পেয়েছি, সেই সব কথা রয়েছে। যাই হোক, তাহলে বলা হলো এখানে সেন্স অফ লস তো অবশ্যই রয়েছে। লেমেন্টস করেছেন কবি এখানে ট্রেডিশনাল ভ্যালুজের জন্য, অতীতের জন্য। আর এই মিস্টিক্যাল ড্রাম, মিস্টিক্যাল কোয়ালিটিজের কথা বলছে, এখানকার মানুষদের, এখানকার কালচারের, মডার্নিটির সাথে একটা রিলেশনও দেখানো হয়েছে, অর্থাৎ আশাবাদী মডার্নিটির প্রতি, সেটাও রয়েছে। স্পিরিচুয়াল অ্যাসপেক্ট তো রয়েছে, অর্থাৎ এখানে সিম্বলাইজিং করা হয়েছে, প্রতীকীকরণ করা হয়েছে। এখানে রিফ্লেকশন অফ আইডেন্টিটি রয়েছে, পরিচয় কাদের? নাইজেরিয়ানদের, আফ্রিকান কালচার বিষয়ে রয়েছে। কবি তাহলে এখানে বলতে চাইছেন কি? তার নিজের কালচারাল আইডেন্টিটিসের কথা বলা হয়েছে, মডার্ন ইনফ্লুয়েন্সেসের কথা বলেছেন, ট্রেডিশনাল ভ্যালুজ তার কথা বলেছেন। অর্থাৎ অ্যাডভান্সেস অফ মডার্ন লাইফ, সেদিকেও তিনি নজর দিয়েছেন, অপটিমিস্টিক হয়েছেন, আশাবাদী হয়েছেন। আবার পুরনো দিনের যে সম্মান, অনার, উইজডম, হেরিটেজ, সেই সবও তিনি মনে করেছেন। তাহলে মিস্টিক ড্রাম, গ্যাব্রিয়েল ওকারার, তিনি যে মেটাফোর ব্যবহার করেছেন ড্রামকে নিয়ে, ঢোলটাকে নিয়ে, এখানে এক কথায় কালচারাল হেরিটেজ, স্পিরিচুয়াল সিগনিফিকেন্স, ওল্ড, অর্থাৎ ট্রেডিশনাল অ্যান্ড ওল্ড ভ্যালুজ ব্যাপারগুলো রয়েছে, সঙ্গে সঙ্গে মডার্ন ভ্যালুজের সাথে যোগ করেছেন। এখানে কবি একটা ডিপ রুটেড ট্রেডিশনের কথা বলেছেন আফ্রিকান নাইজেরিয়ার, আর নতুন করে একটা নিউ শেপ আইডেন্টিটি, কালচারালের যে আইডেন্টিটি, সেটা প্রেজেন্ট অ্যান্ড পাস্টের সাথে একটা কানেক্ট করে দেখিয়েছেন। তাহলে প্রতীকী কল্পনার এই কবিতা আজকে দ্য মিস্টিক ড্রাম, রহস্যময় ঢোল, লিখেছেন গ্যাব্রিয়েল ওকারা। তিনি একজন নাইজেরিয়ান পোয়েট, আফ্রিকান। বন্ধুরা, এই ছিল আমাদের একটু সংক্ষিপ্ত আলোচনা, একটা অর্থবহ কবিতা। বন্ধুরা, খুব ভালো থেকো, খুব ভালো থেকো। ভালো করে খেয়াল করে দেখবে নিজের মধ্যেও এখানে কবির, অর্থাৎ গ্যাব্রিয়েল ওকারা, তার যেমন মিস্টিক ড্রাম, তার বাদ্য তার নিজের মধ্যে বেজেছে,
তোমার জীবনেও কোনো না কোনো কারণে কোনো একটা গুঞ্জন, কোনো একটা সুর, কোনো একটা সংগ্রামের কিছু তোমার নিজের মধ্যেও, নিজের মস্তিষ্কে, নিজের অনুভবে ফিলিংস হয়, অনুভবের মধ্যে আসে। এটা তুমি সেটাকে চিন্তা করতে পারো, আর সেটা থেকে মনে হবে যে তোমার ভেতরেই সেই ঝংকার হচ্ছে, তা নয়। সেই ঝংকারে তোমার যে জগৎ, সেই জগৎটাও আন্দোলিত হচ্ছে, সঙ্গে সঙ্গে সার্বিক যে জগতের সাথে তুমি পরিচিত, বৃহৎ জগৎ, সেখানেও একটা আন্দোলিত হচ্ছে। তাই নিজের মধ্যে এরকম কিছু খুঁজে পাওয়া যেতেই পারে যদি তুমি ক্রিয়েটিভ হও। তাহলে বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় ছিল দ্য মিস্টিক ড্রাম, রিটেন বাই গ্যাব্রিয়েল ওকারা, নাইজেরিয়ান পোয়েট। বন্ধুরা, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।